সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি যে নবম দশমের যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে, বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের যে অংশটা আছে সেটা হলো সংখ্যাবাচক শব্দ। এর আগে আমি তোমাদের সমাস ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলো তোমরা আশা করি দেখেছো। তো আজকে আমরা যে অংশটা, এটা তোমাদের সিলেবাস পড়তো, যে সংখ্যাবাচক শব্দ যদি আমরা পড়তে যাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে সংখ্যা মানে কি। তাহলে সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। তাহলে সংখ্যা মানে কি? সংখ্যা মানে হলো গণনা। সংখ্যা মানে হলো গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। যে গণনা থেকে আমরা যে ধারণা পাই সেটাই হলো আসলে সংখ্যা। আর সংখ্যা গণনার মূল একক কি? সংখ্যা গণনার মূল একক এক। তোমাদের মনে হতে পারে যে এগুলো তো আমরা গণিতেই করেছি, তো গণিতের সঙ্গে আসলে আমাদের আজকের যে পরিচ্ছেদটা সেই পরিচ্ছেদটা কি আছে? মিল আছে। তাহলে আমরা এখানে দেখবো যে সংখ্যা গণনার মূল একক কি? এক। আর বলছে যে এই সংখ্যাবাচক শব্দে আমরা এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি সম্পর্কে কি করি? ধারণা পাই। যে আমরা যদি দেখি যে সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা, আর সংখ্যা গণনার মূল একক কি? এক। আর এই সংখ্যাবাচক শব্দে আমরা এক, একাধিক, প্রথম বা প্রাথমিক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এরপরে যদি আমরা দেখি যে ধরে নাও কারো কাছে 5 টাকা আছে, 5 টাকা, তাহলে এই এক এককে যদি আমরা কি করি? 5 বার নিই। এক এককে যদি আমরা 5 বার নিই তাহলে কি হবে? 5 হবে। 5 হবে। কিংবা যদি কারো কাছে 10 টাকা থাকে তাহলে এই এক এককে যদি আমরা 10 বার নিই তাহলে কি হবে? 10 টাকা হবে। এই যে একটা ধারণা প্রকাশ করে, এই ধারণা প্রকাশটাই আসলে সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞা কি হবে? যে সমস্ত শব্দ থেকে আমরা সংখ্যাবাচক ধারণার প্রকাশ পাই। যে সমস্ত শব্দ থেকে আমরা সংখ্যাবাচক ধারণার প্রকাশ পাই সেটাই আসলে সংখ্যাবাচক শব্দ। সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, এরকম যে বিষয়টা সেটাই হলো আসলে সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা কি পেয়েছি? যে সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। এরপরে আমরা বলেছি যে সংখ্যা গণনার মূল একক কি? এক। আর সংখ্যাবাচক শব্দ আমরা কি পাই? এক, একাধিক বা প্রথম, প্রাথমিক, এই ধরনের ধারণা পেয়ে থাকি। আর যদি কারোর কাছে 5 টাকা থাকে কিংবা 10 টাকা থাকে, যেটাই থাকে না কেন সেটা কি করবো? আমরা সেটা 5 বার নিলে বা 10 বার নিলে ওই এক এককে নিলেই সেটা কি হবে? 5 টাকা হবে বা 10 টাকা হবে। এরপরে যে সংজ্ঞাটা আমরা দেখেছি এখানে, যে যে সমস্ত শব্দ থেকে আমরা কি সংখ্যাবাচক ধারণার প্রকাশ পায় সেটাই আসলে সংখ্যাবাচক শব্দ। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রকারভেদ।
আমরা দেখেছি যে সংখ্যাবাচক শব্দকে মোটামুটি 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত কি, যে অঙ্কবাচক, অঙ্কবাচক সংখ্যা। দুই, পরিমাণ বা গণনা বাচক। 3 নম্বর বাচক বা পূরণবাচক। আর 4, তারিখ বাচক। তাহলে এই শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, যে প্রকারভেদের ক্ষেত্রে অঙ্কবাচক সংখ্যা, তারপরে পরিমাণবাচক বা গণনাবাচক সংখ্যা, ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা এবং তারিখবাচক সংখ্যা। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে প্রথমত এই অঙ্কবাচক সংখ্যাটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে। যে সংখ্যাবাচক শব্দকে যখন সাংকেতিক চিহ্নে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে অঙ্কবাচক সংখ্যা কোনটা, যে এই সংখ্যাবাচক শব্দকে যখন কি করা হয়, সাংকেতিক চিহ্নে প্রকাশ করা হয়, তখন সেটাকে কি বলা হয়, অঙ্কবাচক সংখ্যা বলে। যেমন দেখো, যে 1 থেকে আমরা 9 পর্যন্ত যখন কি করি, যে 1 2 3 4 এরকম করে যখন আমরা 9 পর্যন্ত কি করি, যে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখি, তখন সেটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে এখানে যখন আমরা কি করব, যে 10 লিখব, তখন আমাদের প্রথমত কি করতে হয়, যে একটা পূর্ণ সংখ্যা লিখতে হয় এবং তার ডান পাশে আমাদেরকে একটা শূন্য দিতে হয়। তাহলে এই ডান পাশে আমরা যে শূন্যটা দিয়েছি বা যে শূন্যটা লিখেছি, এটা কি এই বাম পাশে পূর্ণ সংখ্যা কি 10 গুণ বোঝায়। এই ডান পাশে যে শূন্যটা আছে, এই শূন্যটা কি করেছে, এই বাম পাশে সংখ্যার 10 গুণ বোঝায়। এছাড়াও যে একই কথায় আমরা দেখেছিলাম, যে কারো কাছে যদি কি থাকে, 5 টাকা থাকে বা 10 টাকা থাকে, তাহলে সেই 1 এককে যখন আমরা 5 বার নিব, কিংবা 1 এককে যখন আমরা 10 বার নিব, তখন সেটা কি হবে, 10 হবে এবং 5 হবে। এই যে এরকম করে যে 1 থেকে 10 পর্যন্ত যে গোনার পদ্ধতি, বা 1 থেকে 10 1 1 1 1 করে যখন 10 নিলাম, এরকম যখন 10 টাকা হলো, তো এরকম করে যখন 1 1 করে নিয়ে যখন আমরা কি করব, 100 পর্যন্ত গণনা করব, এই 100 পর্যন্ত গণনার পদ্ধতিকে কি বলা হয়, 10 গুণোত্তর পদ্ধতি। 10 গুণোত্তর পদ্ধতি। তাহলে আমরা অঙ্কবাচক সংখ্যার ক্ষেত্রে কি পেয়েছি, যে সংখ্যাবাচক শব্দকে যখন আমরা সাংকেতিক চিহ্নে প্রকাশ করব, তখন সেটা কি হবে, অঙ্ক হবে। যে 1 2 3 4 5 6 7 8 9 এই যে সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করি, এগুলো হলো এক একটা অঙ্ক। এবং 10 যখন আমরা লিখব, তখন কি করতে হয়, যে একটা 1 লেখার পরে ডান পাশে যে শূন্য দেওয়া হয়, সেই ডান পাশের শূন্যটা এই বাম পাশের যে একক আছে, এই এককের 10 গুণ বোঝায়। তোমরা কি বুঝতে পারছো আমার কথা, শুনতে পাচ্ছ? এরকম আবার বলছে, যে এরকম এই 10কে একক ধরে আমরা কি করতে পারি, যে 20 লিখতে পারি, 30 লিখতে পারি, এরকম করে আমরা কি করতে পারি। এবং যখন কি করব, যে আমরা যখন দশকের একক ধরব, এই দশকের এককে কি বলা হয়, 100 বলা হয়ে থাকে। এরপরে আমরা যে প্রকারভেদ পাবো, সেটা হলো পরিমাণ বা গণনাবাচক। দেখো, পরিমাণ বা গণনাবাচক কোনটা, যে একই সংখ্যা যখন আমরা কি করব, যে একাধিকবার
একাধিকবার একই বা একাধিকবার যখন আমরা কি করব যে একই একক গণনা করব, একাধিকবার যখন একই একক গণনা করা হয়, একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাহলে আমরা দেখছি যে একাধিকবার যখন আমরা একই একক কি করব যে গণনা করব এবং গণনা করার পরে যখন আমরা এর সমষ্টি পাবো তখন সেটাকে কি বলা হয় যে পরিমাণ বা গণনাবাচক। যেমন যদি উদাহরণ হিসেবে দেওয়া হয় যে সপ্তাহ, তাহলে সপ্তাহ মানে কি যে সপ্তাহের, এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ফেলি তাহলে কি হবে সপ্তাহের সমাহার, তো এখানে সপ্তাহ মানে কি যে কি 7, তাই না? আর এখানে অহ মানে কি দিন বা ক্ষণ, যেটাই বলি না কেন। তাহলে এই যে দিন, এখানে 7 দিনের সমষ্টি কি যে সপ্তাহ, তাহলে এখানে দিনটা হলো কি তোমার পরিমাণ বা গণনাবাচক। এখানে দিনটা হলো মানে একটা একক, এই দিনকে একক ধরে আমরা কি করেছি যে 7 দিনের সমষ্টি কি হয়েছে যে এক সপ্তাহ হয়েছে। এরকম করে আমরা কি করতে পারি যে 30 দিনে কি হয় 1 মাস হয়। তাহলে এখানে দিন হলো একটা একক, যে এককের সমষ্টি হলো কি যে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। তাহলে আমরা এখানে পরিমাণ বা গণনাবাচক সংখ্যার ক্ষেত্রে কি পাচ্ছি যে একাধিকবার যখন একই একক কি করব গণনা করব, গণনা করার পরে যে সমষ্টিটা পাওয়া যাবে সেই সমষ্টিটাই আসলে পরিমাণবাচক বা গণনাবাচক সংখ্যা। যে এক সপ্তাহের মধ্যে কি থাকে 7 দিন থাকে, তাহলে দিন এখানে একক এবং সেই 7 দিনের সমষ্টি হলো 1 সপ্তাহ বা 30 দিনের সমষ্টি হলো 1 মাস। তোমরা বুঝতে পারছো আমার কথা? এরপরে দেখো আমরা যেটা পাবো সেটা হলো ক্রম বা পূরণ। আর এখানে আরো একটু কথা আমি বলে নিই যে দেখো এই পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্য, পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্য, দেখা যাচ্ছে যে যদি আমরা যদি আমাদের একটা পূর্ণ সংখ্যা হয় বা একক হয়, তাহলে এই এক এককের 4 ভাগের 1 ভাগ কি হবে এরকম হবে, তাই না? যে 4 ভাগের 1 ভাগ এটাকে কি বলা হয় সিকি বলা হয়, চৌথা বলা হয়, আবার কুয়াও বলা হয়। তাহলে যদি এক এককের 4 ভাগের যদি 1 ভাগ হয় তাহলে সেইটাকে কি বলা হয় সিকি বলা হয়, চৌথা বলা হয় অথবা কুয়া বলা হয়। অথবা এরকম যদি হয় এক এককের 3 ভাগের কি 1 ভাগ, তাহলে কি হবে 1 ভাগের 3 ভাগকে কি বলে তেহাই বলে। আবার যদি এরকম ধরি যে এক এককের 2 ভাগের 1 ভাগকে কি বলে অর্ধ বা আধা বলে। আবার যদি এক এককের এখানে যদি 8 ভাগের 1 ভাগ দেখানো হয় তাহলে কি বলে এখানে 1 অষ্টমাংশ।
এক অষ্টমাংশ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে এগুলোকে কি বলে যে মানে ন্যূনতা মানে হলো কম এবং আধিক্য মানে হলো বেশি। যে কখনো কখনো পূর্ণ সংখ্যাকে ভাঙলে বা ভগ্নাংশ করলে সেগুলোকে কি বলা হয়ে থাকে। তাহলে এই 4 ভাগের 1কে সিকি বা চৌথা বলে, তারপরে 3 ভাগকে তেহাই বলে, 1 ভাগের 2 ভাগের মানে 1 এককের 2 ভাগের 1 ভাগকে কি বলা হয়, আধা বা অর্ধ বলা হয়, এবং 1 এককের 8 ভাগের 1 ভাগকে কি বলা হয়, 1 অষ্টমাংশ। কিন্তু তোমরা দেখবে যে বইয়ে এরকম অনেক হচ্ছে ভগ্নাংশগুলো দেওয়া আছে, ভগ্নাংশ সংখ্যাগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা কি করবে দেখে নেবে এবং পড়বে। এরপরে আমরা যে অংশটা পাবো সেটা হলো ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তু, কোন ব্যক্তি বা বস্তু ক্রম বা পর্যায় বোঝায়। ক্রম বা পর্যায় বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রম বা ক্রমবাচক যেটা বলা হয় যে একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝায়। তার মানে কি যে এখানে দেখা যাচ্ছে যে একটা স্থান দখল করে থাকে, একটা স্থান দখল করে। যেমন আমরা কি বলি যে প্রথম বেঞ্চে তুমি বসবে, দ্বিতীয় বেঞ্চে তুমি বসবে, এরকম। অথবা পরীক্ষায় আমরা কি করি যে কেউ প্রথম স্থান অধিকার করে, কেউ দ্বিতীয় স্থান অধিকার করে, কেউ তৃতীয় স্থান অধিকার করে। এই যে একটা স্থান, যে ক্রম বা পর্যায়, পরপর যেটাকে বোঝানো হয়, সেটাই হলো আসলে ক্রম বা ক্রমবাচক সংখ্যা। যে আমরা অনেক সময় বলি যে দ্বিতীয় বেঞ্চে কে আসো, সে উঠে এসে বোর্ডে লিখো, এরকম যে পর্যায়, সেই পর্যায়টাকেই কি বলা হয়, যে ক্রমবাচক সংখ্যা বলা হয়ে থাকে। যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম। এরপরে আমরা যে প্রকারভেদ পাবো সেটা হলো তারিখবাচক। এই তারিখবাচক সংখ্যাটা কি হয়, যে বাংলা মাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যে বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়। যে বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার হয় সেটাকে কি বলা হয়, তারিখবাচক সংখ্যা বলা হয়ে থাকে। যেমন কি, যে আমরা কি বলি যে 22শে শ্রাবণ কিংবা 25শে বৈশাখ, এরকম। যে যখন আমরা কি করব, যে বাংলা মাসের তারিখ লিখবো, তখন আমরা যে সংখ্যাটা ব্যবহার করে থাকি সেটাকে আসলে তারিখবাচক সংখ্যা বলা হয়ে থাকে। আর 1 থেকে 4 পর্যন্ত যে তারিখবাচক সংখ্যা আছে বা যে সংখ্যাবাচক শব্দ আছে, সেই সংখ্যাবাচক শব্দটা আসলে হিন্দি নিয়মে গঠিত হয়েছে। হিন্দি নিয়মে গঠিত হয়েছে 1 থেকে 4 পর্যন্ত। যেমন কি পহেলা, দোসরা, তেসরা এবং চৌঠা। পহেলা, দোসরা, তেসরা এবং চৌঠা, এই যে 4টা তারিখবাচক শব্দ, এই 4টা তারিখবাচক শব্দ কি হয়েছে, যে হিন্দি নিয়মে গঠিত বা সাধিত হয়েছে এবং অন্যগুলা বাংলার নিজস্ব নিয়ম অনুযায়ী
কি হয়েছে, যে গঠিত হয়েছে বা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা যখন কি করবো, যে অঙ্কবাচক লিখবো, তারপরে যখন আমরা পরিমাণ বা গণনাবাচক সংখ্যা লিখবো, তখন আমাদেরকে দেখো কিভাবে ব্যবহার করতে হয় বা লিখতে হয়। প্রথমে এখানে দেখো অঙ্কবাচক, তারপরে যদি আমরা লিখি এখানে গণনাবাচক, তারপরে যদি লিখি পূরণবাচক বা ক্রমবাচক, পূরণ বা ক্রমবাচক, আর তারিখ বাচক। তাহলে আমরা কি অঙ্ক যখন কি করি, সাংকেতিক চিহ্ন লিখি, তাই না? তারপরে যখন গণনা করি তখন কি বলি, যে 1। আর যখন পূরণ বা ক্রম করি তখন কি হয়, যে প্রথম। আর যখন আমরা তারিখ লিখি তখন পহেলা। ঠিক একইভাবে যখন আমরা কি করি, তখন দ্বিতীয়। তারপরে এখানে কি দ্বিতীয়, আর এখানে কি লিখি দোসরা। একইভাবে এখানে কি হবে, যে এখানে কি হবে 3 হবে, এখানে হলো প্রথম দ্বিতীয়, তারপরে এখানে কি হবে তৃতীয়, বা এখানে তেসরা হবে। আবার যখন এখানে 4 লিখবো, এখানে 4 লিখবো। ঠিক একইভাবে পর্যায়ক্রমে এগুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এই অংশটা সবাই অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং সবাই বাড়িতে বই খুলে এগুলো কি করবে, যে অনুশীলন করবে, তাহলে তোমাদের জন্য আরো বেশি সহজ হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।